এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এই অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচার চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এড়িয়ে আমেরিকা যাত্রা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। এবং আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 205 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠালো আমেরিকা। সামরিক বিমানে করে পৌঁছে দেয়া হলো নিজ দেশে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এই অঞ্চলের দেশগুলোর সীমান্তে কোনো ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন মেনে নেবে না। তিনি গতকাল তেহরান সফররত আজারবাইজানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী হিকমত হাজিয়েফের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ কঠোর অবস্থান তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বিধিমালার অংশ। ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলের সীমান্তগুলোতে যে কোনো ধরনের পরিবর্তন অগ্রহণযোগ্য। বহির্শক্তিগুলোর সুনির্দিষ্ট কিছু তৎপরতার কারণে যে কোনো ধরনের সংঘাত প্রতিহত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা অনিবার্য হয়ে পড়েছে। পেজেশকিয়ান বলেন, ইরান মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের বিস্তৃতি ঘটাতে এবং মুসলিম বিশ্বকে শক্তিশালী করতে চায়। মুসলিম দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকলেই বহির্শক্তিগুলো এসব দেশে হস্তক্ষেপ করার ও ঐক্য বিনষ্ট করার সুযোগ পাবে। তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হত্যা, বেআইনি ধরপাকড় এবং গণহারে বসত বাড়ি ধ্বংস করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে এক বিবৃতিতে এই নিন্দা জানান। তিনি বিশেষ করে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর তাণ্ডবে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাকাই বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি, বহুবার পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের বিস্তৃতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের এই কর্মকর্তা পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর এই ভয়ঙ্কর অপরাধযোগ্য বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরবতায় গভীর দুঃখ প্রকাশ করেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, 2025 সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় 10 শিশু, 1 নারী এবং 2 বৃদ্ধ সহ অন্তত 70 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সময় ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী বিমান বেশ কয়েকটি ইউরোপীয় দেশের আকাশসীমা এড়িয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একটি ইহুদিবাদী গণমাধ্যম খবর দিয়েছে। হিব্রু দৈনিক মারিব একাধিক নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, যেসব ইউরোপীয় দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে, সেসব দেশের আকাশসীমা এড়াতে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি একটি বিশেষ রুট ব্যবহার করেছে। কয়েকটি পশ্চিমা গণমাধ্যমও নেতানিয়াহুকে বহনকারী বিমানের নির্ধারিত রুট এড়িয়ে চলার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান যুদ্ধাপরাধী নেতানিয়াহু। যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানোয় বিশ্বের বহু দেশ এবং মানবাধিকার সংগঠন ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে। আজ নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বে 25 মিটার ব্যান্ডে।
দুর্নীতির অভিযোগে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তদন্তের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয়ে আবেদন করার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আজ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। আবেদনে দুদক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থাকাকালীন মোশাররফ হোসেন অবৈধ উপায় এবং অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। আবেদনে দুদক কর্মকর্তা বলেন, তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে, তাই তার বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন রয়েছে। আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০৫ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১,১০,০০,০০০ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তার অংশ হিসেবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের ভারত নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করল ট্রাম্প প্রশাসন। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসনে আমেরিকার সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরতম গন্তব্য হচ্ছে ভারত। টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো থেকে ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত। ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা অবৈধ অভিবাসীদের ধরে সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছিল সেখানেই পাঠানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদী শেষ পর্যন্ত যা সঠিক তাই করবেন। ভারত ও আমেরিকা ১৮,০০০ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। তুরস্ক সিরিয়ায় স্থায়ী সেনাঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি দৈনিক তুর্কি সোমবার এ খবর জানিয়ে বলেছে, সিরিয়ায় ২টি ঘাঁটি নির্মাণ করে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক। তুরস্ক এবং সিরিয়ায় ক্ষমতাসীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা HTS এর মধ্যে এর আগে স্বাক্ষরিত এক সামরিক চুক্তির ভিত্তিতে ঘাঁটিগুলো নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী সিরিয়ার নয়া সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এসব ঘাঁটি ব্যবহার করবে তুরস্ক। দৈনিক তুর্কি জানিয়েছে, অচিরেই রাষ্ট্রীয়ভাবে প্রতিরক্ষা চুক্তি সই করবে তুরস্ক এবং সিরিয়া। এই চুক্তি অনুযায়ী দামেস্ক হঠাৎ কোনো হুমকির মুখে পড়লে আঙ্কারা তার পাশে দাঁড়াবে। দৈনিক তুর্কি আরও জানিয়েছে, HTS-কে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে পরিকল্পিত তুর্কি ঘাঁটিগুলোতে ৫০টি F-16 যুদ্ধবিমান মোতায়েন রাখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর করে কৌশলগত পানামা খাল দখলের হুমকি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে গেছেন। পানামা খাল আমেরিকাকে ফেরত দেওয়ার জন্য ট্রাম্পের দাবির প্রতি সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সাথে দেখা করেন শীর্ষ কূটনীতিক। পানামার জনগণ এবং প্রেসিডেন্ট মুলিনো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, খালটির মালিকানা ইস্যুতে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। পানামা খাল ফিরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে পানামার জনগণ মার্কিন বিরোধী বিক্ষোভ করেছেন। পানামা সিটিতে বিক্ষোভকারীরা পানামার পতাকা এবং বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন বহন করেন, যাতে লেখা ছিল, মার্কো রুবিও পানামা থেকে চলে যাও,
এছাড়া আরও স্লোগান লেখা ছিল যে জাতীয় সার্বভৌমত্ব দীর্ঘজীবী হোক এবং এক দেশ এক পতাকা থাকবে। বিক্ষোভ চলাকালে ট্রাম্প ও রুবিওর ছবি সম্বলিত প্লাকার্ডে আগুন দেয়া হয়। পানামা খালটি চীনা হাচিসান পোর্টস কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। হংকং ভিত্তিক কোম্পানিটিকে খালের কার্যক্রম পরিচালনার জন্য পানামা সরকার 25 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। কোম্পানিটি পানামা খালের 2 প্রান্তে বন্দর পরিচালনা করে। রবিও শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত কলামে লিখেছেন, কৌশলগত এই জলপথের উপর চীনা প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে ওয়াশিংটন। জার্মানির পতাকাবাহী লুফথানসা এয়ারলাইন্স আবার বিমানের ফ্লাইট চালু করছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানে ফ্লাইট চালু রাখার ব্যাপারে গত 29 নভেম্বর নিরাপত্তা নোটিশ ইস্যু করার পর জার্মানি ইরানে ফ্লাইট স্থগিত করেছিল। ইউরোপীয় ইউনিয়নের এই নিরাপত্তা নোটিশের মেয়াদ 31 জানুয়ারি শেষ হয়েছে এবং নতুন করে লুফথানসা ইরানে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর ফলে জার্মানি থেকে যেমন ইরানের ফ্লাইট যাবে, তেমনি ইরান থেকেও জার্মানিতে বিমান চলাচল শুরু হবে। ইরানের বিমানবন্দর ও বিমান চলাচল কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি গতকাল জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী 24 ঘণ্টার মধ্যে ইরানে জার্মানির ফ্লাইট চালু করার বিষয়ে লুফথানসা প্রতিনিধিদের সাথে বৈঠকের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আশা করছি আমরা শিগগিরই লুফথানসার গ্রুপের বিমান চলাচল দেখতে পাব। আমিরানি বলেন, গত 2 মাসে ইরানের আকাশসীমা শান্ত ছিল এবং এই সময়কালে ইরানের মধ্য দিয়ে প্রতিদিন গড়ে 700টিরও বেশি বিমান চলাচল করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে গত 29 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা নোটিশ জারি করেছিল। এর ফলে ইরান ও এই দেশটির মধ্যে বিমান চলাচল স্থগিত হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক যুদ্ধ সম্পর্কে এবার রয়েছে একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। আমেরিকা নতুন করে তাদের মিত্রদের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে ওই যুদ্ধের সূচনা করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিক্স অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তবে তাদের উপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ফার্স্ট টুডে আরো জানিয়েছে, আমেরিকা ফার্স্ট এই স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক মিত্র ও অংশীদারদের সাথে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নয়া যুগের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার শাসক গোষ্ঠী মনে করে বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দ্বার নীতি এবং বাণিজ্যিক শুল্ক হ্রাস নীতি চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং আমেরিকা অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে। এ বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশ যখন শুল্ক আরোপ করেছিল তখন ধনী ছিল। এখন বাণিজ্য শুল্ক তুলে নেয়া কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ফলে আমেরিকা একটি রপ্তানিকারক দেশ থেকে একটি প্রধান আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ফলে আমেরিকার বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় $50,000 কোটি দাঁড়িয়েছে। অন্যভাবে বলা যায়, আমেরিকানরা প্রতি বছর রপ্তানির চেয়ে $50,000 কোটি বেশি আমদানি করে। বছরের পর বছর ধরে চলমান এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে সহনীয় নয়। যে কোনো উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন করতেই হবে। কিন্তু কিভাবে? এই পরিবর্তন আনার হাতিয়ার হলো আমদানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা। তাদের যুক্তি হলো, আমদানিকৃত পণ্যের দাম বাড়ার সাথে সাথে আমদানি পণ্যের পরিমাণ কমে যাবে এবং মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তবে কানাডা, মেক্সিকো, চীন অথবা ইইউ সদস্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরও একই রকম শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। এর ফলে আমেরিকার পণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা কেবল আমদানিকৃত পণ্যের দামই যে বাড়বে তাই নয়,
বরং আমেরিকার রপ্তানি বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে। উভয় দিক থেকেই আমেরিকার নাগরিকদের উপর চাপ সৃষ্টি হবে। জনগণের উপর এই চাপ সৃষ্টির কথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বাণিজ্য যুদ্ধে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা আরো তীব্র করার সিদ্ধান্তের ব্যাপারে এ বিষয়গুলোর কোনোটি ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তাদের দৃষ্টিতে বিশেষ করে কানাডা, মেক্সিকো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মার্কিন অর্থনীতি এতটাই শক্তিশালী এবং বিশাল যে বাণিজ্য যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ওই দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে। বেইজিং এর উপরও রাজনৈতিক ও নিরাপত্তা চাপ তীব্র করে চীনকে আমেরিকার সঙ্গে আপোস করতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিদেশিদের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে মূল বাধা স্বয়ং আমেরিকার ভেতরেই রয়েছে। সেই বাধাটি হলো আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। অপরদিকে রপ্তানি বাজারের ক্ষতিও আমেরিকার জনগণ হয়তো সইতে পারবে না। জনগণ হয়তো তাদের সরকারকে এই নীতি পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য চাপ দিতে পারে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।